নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি নিরামিষ বিরিয়ানির রেসিপি। আর এই বিরিয়ানিটা তৈরি করার সময় কোনো রকম পেঁয়াজ, রসুন, ফুড কালার বা কেসার এগুলো আমি কিচ্ছু ইউজ করব না। এগুলো ছাড়াই এই বিরিয়ানির রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই বিরিয়ানিটা মেনুতে রাখতে পারেন, দুর্দান্ত হয় খেতে। কয়েকটা স্টেপে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম স্টেপে আমি চালটা নিয়েছি এখানে 300 গ্রাম মতো। বাসমতি রাইস নিয়েছি আমি, আপনারা দেরাদুন রাইস দিয়েও এটা করতে পারেন। চালটা খুব ভালো করে ধুয়ে বেশ খানিকটা জলে আমি চালটা ভিজিয়ে রাখবো 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো। আর একটু বেশি সময়ও ভেজাতে পারেন, তবে চালটা ধুয়ে তারপর কিন্তু ভেজাতে হবে। ভিজিয়ে তারপর যদি ধুতে যান তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। যতক্ষণ চালটা ভিজছে ততক্ষণে আমি এখানে আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারে আমি খানিকটা জল দিয়ে তার মধ্যে দিয়েছি 4 টুকরো আলু এবং 100 গ্রাম মতো সয়াবিন। এবার এই আলু আর সয়াবিনটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। এই সময় আলু এবং সয়াবিনের মধ্যে কিন্তু নুনটা ঢুকে যাবে ঠিকঠাক পরিমাণে, সেই জন্য সেদ্ধ করার সময় নুন দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে এই আলু আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই, একটা হুইসেল কিন্তু যথেষ্ট। তারপর যখন প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাবে, সয়াবিনগুলো বের করে ঠান্ডা জলে ধুয়ে আমি এখানে জলটা চিপে এই থালার মধ্যে রেখেছি। আর আলুগুলোর মধ্যে মাখিয়ে নেব একটু হলুদ। আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, সেই জন্য এখানে আলুতে হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে আসে। এবার আমি ভাতটা রান্না করে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, ছোটো এলাচ 4টে দিয়েছি, লবঙ্গ 4টে এবং 2 টুকরো দারচিনি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা। সাথে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু খুব ভালো করে খেয়াল রেখে দিতে হবে, কারণ ভাতে নুন ঢোকার কিন্তু এটাই একমাত্র সময়। জলে নুনটা কেমন পরিমাণে হবে সেটা বোঝার জন্য দীঘা পুরীতে আপনারা নিশ্চয়ই গেছেন, সেখানে গিয়ে সমুদ্রে স্নান করার সময় ভুল করে সবাই একটু না একটু জল খেয়ে ফেলেছেন। তো সেই সমুদ্রের জলটা যেরকম লবণাক্ত হয় ঠিক সেই রকম নোনতাই কিন্তু এই জলটা হতে হবে, মানে নুনের পরিমাণটা তাহলেই একদম ঠিকঠাক হবে। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, তবে মিষ্টি দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর টেস্টটা খুব সুন্দর আসে। এবারে এই নুন চিনি দেওয়া জলটা খুব ভালো করে আমি এভাবে একটু মিশিয়ে দিচ্ছি, মানে জলের মধ্যে যাতে নুন এবং চিনিটা মিশে যায়। তারপর যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালটা। ভালো করে মিশিয়ে দিয়েছি, দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা আমাদের রান্না করতে হবে 90% মতো। বাসমতি চাল 90% মতো রান্না হতে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে। আর রেগুলার আমরা যেরকম ভাত খাই সেরকম নরম করে কিন্তু ফেলবেন না, কারণ এটা দমে আরও রান্না হবে, তাই একটু শক্ত থাকতেই ভাতটা নামিয়ে ফেলতে হবে। এখানে দেখুন ভাতটা হয়ে গেছে। কি করে বুঝবেন? একটা ভাত নিয়ে এরকম হাতের মধ্যে একটু চাপলেই দেখবেন ভাতটা এরকম ভেঙে যাচ্ছে কয়েক টুকরো হয়ে, ভাতটা কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে না, মানে গলে যাচ্ছে না। ঠিক এই অবস্থায় এটাকে জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আমি একটা ছাঁকনিতে করে ভাতটা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটা থালার উপরে বিছিয়ে দিচ্ছি যাতে হাওয়া লেগে যেটুকু জলের গায়ে লেগে থাকে সেটুকু শুকিয়ে যায়। আপনারা প্রত্যেক দিন যেরকমভাবে ভাতের ফ্যান সরান সেই রকমভাবেই এটাকে ফ্যান সরিয়ে নিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই গরম করে তার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে কয়েক টুকরো পনির দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা পনির বা সয়াবিন দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমার কাছে কয়েকটা পনির ছিল, মানে কয়েক টুকরো পনির ছিল, সেই জন্য আমি এতে দিয়ে দিলাম। পনিরটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পনিরের ভেতরে নুনটা ঢুকতে পারে। আর পনিরটা ভাজা হয়ে গেলে তুলে এরকম জলে রাখছি। এটা নর্মাল রুম টেম্পারেচারের জল, এটা জলে রাখতে হয় তার কারণ পনিরটা এতে সফট থাকে। এবার এই তেলের মধ্যে হলুদ মাখানো আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আগে পনির আর আলুটা ভেজে তারপরেই সয়াবিনটা ভাজছি আমি, তার কারণ সয়াবিন তেলের মধ্যে দিলেই কিন্তু একদম সব তেলটা খেয়ে নেবে, মানে সব তেল টেনে নেবে, সেই জন্য সবার শেষে আমি সয়াবিনটা ভাজছি। এখানে সয়াবিনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিলাম, কারণ সয়াবিনটা সমস্ত তেল খেয়ে নিয়েছে। আর এই তেলটা গরম হলে এর মধ্যে অল্প একটু শাহি জিরে এবং শাহি মরিচ দিয়েছি ফোড়নের জন্য। যদি এগুলো বাড়িতে না থাকে তাহলে ফোড়নটা স্কিপ করতে পারেন, তবে এমনি গোটা জিরে দেবেন না।
ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা, সাথে একটু জল দিয়ে দিলাম যাতে আদাটা ভাজার সময় এটা পুরো ছিটকিয়ে বাইরে না চলে যায়, কারণ তেলের মধ্যে আদা দিলেই কিন্তু প্রচণ্ড ছেটে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা স্বাদ মতো দেবেন, বিরিয়ানি খুব বেশি ঝাল ভালো লাগে না, সেই জন্য আমি 1/2 টিস্পুন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলার যে টেম্পারেচারটা রয়েছে, মানে প্রচণ্ড গরম রয়েছে, জল দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। কারণ এরপর দেব টক দই, খুব বেশি টেম্পারেচারে টক দই দিলে কিন্তু টক দই তেলে দেওয়ার পর ফেটে যেতে পারে। আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে তারপর এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পর আবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু সয়াবিনটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পনিরটা দেব। আগে থেকে পনিরটা দিয়ে কষালে কিন্তু পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। আর পনির ভেজানো জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা 1 টিস্পুন মতো। আমি অবশ্যই সাজেস্ট করব যে বিরিয়ানি মশলা বাড়িতে তৈরি করে তবে বিরিয়ানিতে দেবেন, তা না হলে কিন্তু যে প্যাকেটের রেডিমেড মশলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে খুব একটা ভালো ফ্লেভার হয় না বিরিয়ানিতে। সেই জন্য বিরিয়ানি মশলা বাড়িতে বানিয়ে নেবেন সব সময়। আর বিরিয়ানি মশলা কিভাবে বাড়িতে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিওটা শেষে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, চাইলে আপনারা কিভাবে এই মশলা বাড়িতে তৈরি করতে হয় সেটাও দেখে নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে, গ্রেভিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। 3-4 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। এর থেকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে তারপরের স্টেপে চলে যাচ্ছি, মানে যেখানে দমে বসানোর জন্য কয়েকটা লেয়ারে এগুলোকে সাজাবো সেই পর্যায়টা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি এবং হাঁড়ির নিচে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিলাম। এতে বিরিয়ানির একটাও ভাতের দানা কিন্তু নষ্ট হবে না। ডাইরেক্টলি যদি হাঁড়ির ওপরেই ভাতটা দিয়ে দেন তাহলে কিন্তু নিচের লেয়ারটা পুড়ে গিয়ে ভাতগুলো নষ্ট হতে পারে। আর যাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল নেই তারা তেজপাতা এরকমভাবে বিছিয়ে দেবেন। আমি এখানে 4টে দিলাম কারণ ফয়েলটা দিয়েছি। ফয়েল না দিলে ফয়েলটার মতো করেই কিন্তু তেজপাতার একটা লেয়ার তৈরি করে দিয়ে তার উপরে ভাতটা দেবেন। এতে তেজপাতার ফ্লেভারটাও আসবে আর ভাতগুলো পুড়েও যাবে না। ভাতের এরকম একটা লেয়ার আমি তৈরি করে দিয়েছি। টোটাল ভাতটা 3 ভাগের 1 ভাগ ভাত আমি এখানে দিয়েছি। আর এর ওপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা কষানো সয়াবিন, আলু এবং পনির। এইভাবে বিছিয়ে দিলাম। এটাকে 2 ভাগে দিচ্ছি আমি। এর ওপরে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আলু বোখরা থাকে তাহলে এখানে আলু বোখরা দিতে পারেন। আমি আলু বোখরার পরিবর্তে লেবুর রস দিলাম কারণ সবসময় সব জায়গায় আলু বোখরা থাকে না। এর ওপরে ভাতের আর একটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি। এই লেয়ারেও ভাতটাকে এভাবে আমি বিছিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বাকি যেটুকু সয়াবিন, আলু এবং পনির কষা ছিল সেটা। এটারও একটা লেয়ার তৈরি করে দিলাম। আর এর যে গ্রেভির কালারটা, এতেই কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আলাদা করে কোনো ফুড কালার বা কেসার এখানে ব্যবহার করতে হবে না। 1/2 টিস্পুন মতো বিরিয়ানি মশলা হাতে করে নিয়ে এই লেয়ারে এভাবে ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কয়েক ফোঁটা পাতিলেবুর রস। একটা ছোট সাইজের পাতিলেবুর অর্ধেকটা রস আমি এখানে টোটাল এই বিরিয়ানিটাতে ব্যবহার করেছি। 1 টিস্পুন মতো রস হবে হয়তো সব মিলিয়ে। আর এতে কিন্তু বিরিয়ানির টেস্ট একটুও টক হয়ে যাবে না, টেস্টটা কিন্তু অনেক বেটার আসবে এই পাতিলেবুর জন্যই। যেটুকু ভাত বাকি ছিল সেটুকু দিয়ে ওপরে একটা লেয়ার এরকমভাবে তৈরি করে দিলাম। তারপর আরও 1/2 টিস্পুন মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এভাবে ছড়িয়ে। দিয়ে দেবো আরও কয়েক ফোঁটা মতো পাতিলেবুর রস। তারপর এখানে আমি 1/4 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর। এটা মোগলাই মিঠা আতর নামেই দোকানে বিক্রি হয়। প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই এটা চেনেন না, হয়তো মুদি দোকানে পেয়ে যাবেন আপনারা। এই মোগলাই মিঠা আতরের জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানির মধ্যে। এটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তবে একেবারেই কিন্তু 2-3 ফোঁটার বেশি এখানে ব্যবহার করবেন না, তাতে বিরিয়ানির টেস্ট কিন্তু একটু তিতকুটে হয়ে যায়।
সবার শেষে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো ঘি। আপনারা আরও একটু বেশি পরিমাণে ঘি দিতে পারেন। আর হাঁড়ির মুখটা এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে সিল করে দিচ্ছি, এতে এটা এয়ারটাইট হয়ে যাবে এবং দমে বসানোর সময় এর মধ্যে থেকে ভেপার বাইরে বেরোবে না। তবে আপনারা আটা বা ময়দা মেখে হাঁড়ির মুখটা বন্ধ করতে পারেন। এবার গ্যাসে একটা চাটু ভালো করে গরম করে নিয়ে এই গরম চাটুটার ওপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দিতে হবে। লো রেখেই এটাকে দম দিতে হবে 30 মিনিট মতো, মানে এভাবেই হাঁড়িটাকে 30 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে চাটুটার উপরে। আর যদি আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আটা মেখে হাঁড়ি আর সরার মাঝখানটা দিয়ে দিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে, ভেতর থেকে আর ভেপার বাইরে বেরোবে না। 30 মিনিট মতো দম হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম। কিন্তু এক্ষুনি হাঁড়িটা আমি খুলবো না, তার কারণ এর মধ্যে কিন্তু কুকিং প্রসেসটা এখনও চলছে। তাই 10 থেকে 15 মিনিট এটাকে রেস্ট দেব, তারপর আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দেখাচ্ছি ভেতরে বিরিয়ানিটা কেমন হলো। প্রায় 10-15 মিনিট এভাবে রেখে দেওয়ার পর একটা কাপড় দিয়ে ধরে খুব সাবধানে হাঁড়িটাকে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে সমস্ত ব্যাপারটা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে ঝাঁকিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি বের করে দেবো, এবার ওপরে তুলে দেবো। এখনও কিন্তু এটা প্রচণ্ড গরম, তাই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখুন এখনও কিন্তু ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফয়েলটা সরিয়ে দিলাম আমি। এবার দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে, কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন বিরিয়ানিটাকে। এই বিরিয়ানি রান্নার সময় কিন্তু আমি কোনো রকম কেওড়া জল বা গোলাপ জল এখানে ব্যবহার করিনি, যেহেতু মশলা খুব কম এই বিরিয়ানিতে, সেই জন্য এত রকমের ফ্লেভার যদি ব্যবহার করা হয় তাহলে বিরিয়ানির ফ্লেভারটা বড্ড স্ট্রং হয়ে যাবে, খাওয়ার সময় কিন্তু সেটা খুব একটা ভালো লাগবে না। তবে আপনারা চাইলে দিতে পারেন। তাহলে দেখলেন কত সহজে নিরামিষ বিরিয়ানি তৈরি হয়ে গেল। এবার তাহলে নিরামিষ দিনেও জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে, তাই তো? আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর বিরিয়ানি মশলার রেসিপিটা দেখার জন্য বাঁদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।